নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। প্রথম সাংবাদিক বৈঠক, আর সেই সাংবাদিক বৈঠকেই তৃণমূলে অনেক কিছুই নতুন করে শুরু করার, একেবারে মূল থেকে শুরু করার, আর যা চালু ছিল, যা শুরু হয়ে গিয়েছিল তাকে অন্য পথে চালিত করার ইঙ্গিত দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু ইঙ্গিত বলি কেন, স্পষ্ট ঘোষণাও ছিল। এখন থেকে নির্বাচনে লড়ার জন্য শুধু নয়, নির্বাচনে জেতার জন্য পশ্চিমবঙ্গের বাইরে নির্বাচনে লড়বে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ শুধু একটি পার্সেন্টেজ ভোট নিয়ে সর্বভারতীয় তকমা জিয়ে রাখতে নয়, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অ্যাসপিরেশন বাড়ছে। অন্য রাজ্যেও সরকার তৈরি করতে চায় তৃণমূল কংগ্রেস, নির্বাচনে জিতে সরকার তৈরি করতে চায়। শোনা গেল এমন ঘোষণা। আর কি শোনা গেল? পরিবারতন্ত্র নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে। বারবার এবারের নির্বাচনে তাকে দেওয়া বিজেপি নেতাদের, সর্বভারতীয় নেতৃত্বের, কেন্দ্রীয় নেতৃত্বের ভাইপো খোঁচা আর বারবার স্মরণ করিয়ে দেওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে পরিবারতন্ত্রের কারণে উঠে আসা নেতা, স্বাভাবিক নেতা নন। তার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, এতই যদি পরিবারতন্ত্রের বিরুদ্ধে জেহাদ, যুদ্ধ, তাহলে এক কাজ করুন, আইন আনুন। একটি পরিবারে একজন মানুষই রাজনীতি করতে পারবেন, আমি সবার আগে ইস্তফা দেব। বিজেপির উদ্দেশ্যে এই চ্যালেঞ্জের পাশাপাশি দলকে সর্বভারতীয় করবার জন্য, রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার জন্য ইঙ্গিতপূর্ণ বেশ কিছু ঘোষণা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের সাংবাদিক বৈঠকের নির্যাস আপনাদের সামনে। What is stopping them from executing? They have the numbers. They have the MPs. They are running the central government. Why can't they pass a bill in the floor of the house कि भाई एक परिवार से एक जन पॉलिटिक्स करेगा, ये आप करो, सबसे पहले इस्तीफा मैं दूंगा। मैं हर जगह पे ये कहता हूं, प्रीच व्हाट यू प्रैक्टिस। आप छोड़ दो, आप डायनेस्टी की बात कर रहे हो, आप तो डायनेस्टी टर्नकोट्स को लेते हो भाई। अगर हम कोई स्टेट में जाएंगे, चाहे वो कोई भी स्टेट हो, छोटी सी छोटी स्टेट हो, बड़े से बड़ा स्टेट हो, उस स्टेट में हम खाली चुनाव लड़ने के लिए नहीं जाएंगे। हम खाली एक विधायक, दो विधायक जीतने के लिए नहीं जाएंगे। वोट शेयर बढ़ाने के लिए नहीं जाएंगे। अगर जाएंगे वो स्टेट जीतने के लिए जाएंगे। That's why I'm saying again, make no mistake, wherever we will go and start our unit, we will start to win the state. We want to be a platform of choice to the people of that particular state. সেকেন্ড ম্যান, থার্ড ম্যান বলেই পার্টিতে কেউ হয় না, আপনারা এটা ভুল করছেন। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর যদি সেকেন্ড ম্যান কেউ হয় দলের কর্মীরা, এটা আমি জনসমক্ষে বলেছি একাধিকবার। এগুলো মিডিয়ার একটা অংশ তৈরি করে, কিন্তু সেকেন্ড ম্যান বলা ঠিক নয়। আমরা তো সকলে কর্মী। আমি যুব সভাপতি হিসেবে কাজ করেছি, তার আগে অন্য সংগঠনে কাজ করেছি। আগের মিটিংয়ে অনেকে ইচ্ছা প্রকাশ করেছে, এবং আমি আপনাকে একটু কারেক্ট করে দিই, যারা দল ছেড়ে গেছিল তারা না, বিজেপির অনেক বিধায়ক যারা জিতেছেন তারাও যোগাযোগ করেছে, এবং সেই সিদ্ধান্তটা ওয়ার্কিং কমিটি সম্পূর্ণভাবে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিয়েছেন, যে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না পরবর্তী ওয়ার্কিং কমিটি মিটিংয়ে আলোচনা করে, সর্বস্তরে পর্যালোচনা করে তারপর সিদ্ধান্তে পৌঁছানো হবে। দলে নিজের অবস্থান সম্পর্কে আরেকবার স্পষ্ট ঘোষণা। পরিবারতন্ত্রের যে খোঁচা বাইরে সহ্য করতে হয়, দলের ভিতরে তা নিয়ে যদি কোনো প্রশ্ন দানা বেঁধেও থাকে, তার জন্য এই উত্তর, স্পষ্ট উত্তর। এ দলে 1 নম্বর একজনই আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর যেই থাকুন, তিনি আসলে একজন কর্মী, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। পরিবারতন্ত্রের কোনো বোঝা অথবা সুবিধে কোনোটাই তিনি বইতে চাইছেন না, বারবার স্পষ্ট করার চেষ্টা করলেন। আর একই সঙ্গে বললেন, বিস্ফোরক দাবি শুধু বলা নয়, যারা তৃণমূল ছেড়ে গিয়েছিলেন নির্বাচনের আগে বিজেপিতে, শুধু তারা নন, বিজেপির জয়ী বিধায়করাও যোগাযোগ করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আসার জন্য। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক দাবি আর তার ভিত্তিতে আজকে উঠে আসা প্রশ্নগুলো নিয়ে আমার আজকের অগ্নিবাণ নিয়ে আলোচনা করবো অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে প্রণয় রায়, রয়েছেন কনিনিকা বসু সিপিআইএমের তরফ থেকে, আমার সঙ্গে রয়েছেন কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং সুমন রায়চৌধুরী কংগ্রেসের তরফ থেকে।
আমি প্রত্যেকের কাছে আলোচনায় আসবো, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পরিপ্রেক্ষিতে উঠে আসা প্রশ্ন আজকের অগ্নিবাণ 1। পরিবারতন্ত্রের অভিযোগ এড়াতেই কি কর্মী বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ নিজেকেও একজন সাধারণ কর্মী আর 5 জন সাধারণ কর্মীদের একজন বলে ঘোষণা। অগ্নিবাণ 2, পরিবারতন্ত্রের সুবিধাভোগী বলেই কি আইনে অনীহা বিজেপি? আজকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পরিপ্রেক্ষিতেই অগ্নিবাণ 2, পরিবারতন্ত্রের সুবিধাভোগী বলেই কি আইনে অনীহা বিজেপি। অগ্নিবাণ 3, বাম ভোটের পর এবার বাম কায়দায় সংগঠনও কি লক্ষ্য অভিষেকে? না হলে একজন সাংসদ, একটি দক্ষিণপন্থী দলের দুবারের সাংসদ, তিনি ঘোষণা করছেন সামনের 20 বছর মন্ত্রী হব না, তিনি শুধু দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। উনি বা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাধারণভাবে যে কোনো দক্ষিণপন্থী দলের ক্ষেত্রে আমরা জানি বা দেখে এসেছি যে মন্ত্রী হওয়ার, শাসন কার্য পরিচালনা করবার ক্ষেত্রেই সব থেকে বেশি জোর থাকে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বামেদের ভোট পাওয়ার পর এবার সংগঠনটাকেও অনেকটা বামেদের কায়দায় নারিশ করতে চাইছেন? আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ যে কমেন্টটি আজ দেখিয়েছিলাম সাংবাদিক বৈঠকে, সেটা দিয়ে শুরু করি প্রণয়বাবুর কাছ থেকে, তারপর বাকিদের সঙ্গে আলোচনায় আসবো। প্রণয়বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলাখুলি বলছেন দল ছেড়ে যাওয়া, বিজেপিতে চলে যাওয়া তৃণমূল কর্মীরাই বা নেতারাই ফেরত আসতে চাইছেন তা নয়, বিজেপির জয়ী বিধায়করা ফেরত আসতে চাইছেন। এটা কি সামনের দিনে বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে? একাধিক তৃণমূলের এমপি এবং এমএলএ যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলটা করেছে একজন সাধারণ কর্মী হিসেবে, তারা যখন দেখলো একজন সাধারণ কর্মী হিসেবে বিভিন্ন রকম আন্দোলনের সাথে যুক্ত হয়ে ছাত্র আন্দোলন করার পরেও তারা সাধারণ সম্পাদক হতে পারল না, তারা আমাদের কেন্দ্রীয় নেতার সাথে যোগাযোগ রাখছে। অতএব আমি সেই দিকে যাব না, কে কার সাথে যোগাযোগ রাখছে এটা বলার জন্য বলাই যায়, সেদিকে আমি যাব না। আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, আমি যতদূর জানি সেদিন থেকে এই দলটার নাম ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এবং সেদিন থেকে যদি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হয় তাহলে নিশ্চয়ই গত 20-21 বছর ধরে সেই দলটাতে কোনো সাধারণ সম্পাদক ছিল। তারা যে কাজ করতে পারেনি, পশ্চিমবঙ্গের বাইরে দলকে নিয়ে যেতে পারে, অভিষেক ব্যানার্জি নিয়ে যাবেন, আমাদের আগাম শুভেচ্ছা থাকলো। তবে একটাই অনুরোধ থাকবে, তিনি গিয়ে অন্য রাজ্যে যাতে এটা বলেন তিনি সেই দলের প্রতিনিধি, সেই দলের সাধারণ সম্পাদক যে দলের নেত্রীকে মানুষ ভোট দিয়ে পরাজিত করেছে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তিনি যাতে অন্য রাজ্যে গিয়ে এটা বলেন যে কেবলমাত্র বিরোধী দলকে ভোট দেওয়ার জন্য নির্বাচনের পরে প্রায় 37 জন কর্মী খুন হয়েছে, লক্ষাধিক মানুষ ঘর ছাড়া হয়েছে, মহিলারা ধর্ষিত হয়েছেন। তিনি সেই দলের প্রতিনিধি যে দল শাসন ক্ষমতায় আছে, যেখানে প্রশাসন মানুষের নিরাপত্তা দিতে পারেন না, আর সেই দলের তিনি প্রতিনিধি যেখানে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে যে কোনো নির্বাচন হলে কেবলমাত্র বিরোধী দল করার জন্য মানুষকে খুন হতে হয়, যেটা অন্য রাজ্যে হয় না। এই কথাগুলো বলে তিনি নিশ্চয়ই অন্য রাজ্যে যান, আমরা স্বাগত জানাবো, তার সাফল্য কামনা করবো। বেশ, আমি 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 কনিনিকা বসুর কাছে যাই, সিপিএম এর তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। কনিনিকা দি, আপনার কাছে আমার প্রশ্ন, নিশ্চিতভাবে এবারের নির্বাচনে বামেদের ভোট তার একটা অংশ অবশ্যই তৃণমূল কংগ্রেস পেয়েছে, যে ভোট বামেরা লোকসভা নির্বাচনে পেয়েছেন তারপরও তাদের রক্তক্ষয় হয়েছে ভোটের ক্ষেত্রে, এবং সেই ভোটের, অর্থাৎ চলে যাওয়া ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসে গেছে। এবার সেই ভোটটাকে আরও সংহত করা, সাংগঠনিকভাবে তো বটেই, রাজনৈতিকভাবেও বার্তা দেওয়া, একটি দক্ষিণপন্থী দল তথাকথিতভাবে, তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দুবারের নির্বাচিত সাংসদ, তিনি বলছেন আগামী 20 বছর মন্ত্রী হব না। এটা কি কোথাও বামেদের মতো করেই, বামেরা আমরা জানি সংগঠনের দিকে অসম্ভব রকমের গুরুত্ব দেন, একসময় রাজ্যে আলোচনাও হতো যে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কদর বেশি সিপিআইএম কর্মীদের কাছে নাকি দলের সাধারণ সম্পাদকের, রাজ্য সম্পাদকের কদর বেশি। কিন্তু আমি সেই কূটতর্কে যাচ্ছি না, আমি বলছি দলটাকে কি কোথাও নতুন কোনো মোড়কে বা নতুন কোনো অবতারে হাজির করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে আপনাদের? উনি কি চাইছেন সেটা উনি বলতে পারবেন ভালো করে। আসলে আমরা তো দেখছি যে
আমরা দেখছি যে তৃণমূল মানে যারা কি করবেন পরবর্তীতে একরকম কথা বলেন, তারপরে ভবিষ্যতে মিনিটে মিনিটেই তারা পরিবর্তন করেন, সেটা ওদের একেবারে ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সকলেরই কথা। এই একবার কথা বললেন, এই তো বলেছিলেন দেখুন না বারবার দুয়ারে সরকার, দুয়ারে ত্রাণ, আর এখন দেখুন যে ইয়াস হয়েছে তারপরে মানুষগুলো কিভাবে রয়েছেন, দুয়ারে কি ত্রাণ পৌঁছাচ্ছেন। ভ্যাকসিনেশন বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন, এবার আস্তে 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 গুটাতে চাইছেন হাত। বণিক সভার সঙ্গে বলছেন শ্রমিকদের দেবেন, এখানে বলছেন ওদেরকে দিয়ে দেয়াতে, এরকম বিভিন্ন সময়। ফলে ওনারা কি বলেন আর কি করবেন সেটা তাদের ব্যাপার, কি হবেন কি হবেন না ভালো ওদের ব্যাপার, সেটা ওরা কি করতে চান। কিন্তু সংগঠনে নজর দেব বললেই সংগঠনে নজর দেওয়া যায় না। এটা একটা আজকে ওয়ান ফাইন মর্নিং ঠিক করলাম পরের দিন সকাল থেকে করার বিষয় না, এটা একটা অনুশীলনের বিষয়, এটা একটা চর্চার বিষয়। গোটা দল গোটা সংগঠন তাকে ওপর থেকে নিচ পর্যন্ত ঢেলে সাজানোর বিষয়। এবার সেটা কিভাবে ওরা করতে চাইছেন তা ওরা জানেন, ওরা তা করবেন কিনা তা বুঝবেন। কিন্তু আমরা অন্তত দেখছি নিচু তলায়ও কোনো পরিবর্তন হয়নি। তার কারণ নিচু তলা উঁচু তলা কোথাও। আমি তৃণমূল কংগ্রেসের ভেতরের কথা বলছি না, আমি আপনাদের কথাই জিজ্ঞাসা করছি। রাজ্য জুড়ে কাজ করছেন। আচ্ছা কনিনিকা দি, আমি আপনাদের কথাই জিজ্ঞাসা করছি, আমি তৃণমূলের ভিতরের কথা বলছি না, আপনাদের কথাই জিজ্ঞাসা করছি। আচ্ছা কনিনিকা দি, আজকের সাংবাদিক বৈঠকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের মূল লক্ষ্য বিজেপি এবং 2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করা, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা থেকে তাদেরকে অপসারিত করা। সেই লক্ষ্য সমাধানের জন্য, সেই লক্ষ্য পূরণের জন্য রাদা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দল এ রাজ্যের বাইরেও পা রাখতে চায়, সেক্ষেত্রে বা সেই লক্ষ্য পূরণের জন্য সার্বিকভাবে এ রাজ্যে এবং রাজ্যের বাইরে তৃণমূল কংগ্রেসের কি সঙ্গী হতে পারেন বামেরা ভবিষ্যতে? আমি এখন এই নির্বাচনে যা হয়নি তার কথা বলছি না, ভবিষ্যতের কথা বলছি। হতে পারেন? আপনাদের লক্ষ্য তো একটাই, বামেদের লক্ষ্য নরেন্দ্র মোদীকে বা তার দলকে কেন্দ্রের সরকার থেকে ক্ষমতা থেকে সরানো, তৃণমূলের লক্ষ্য তাই, সামনের নির্বাচন লোকসভার বিধানসভার নয়। আপনারা কি হাত মেলাতে পারেন, একসঙ্গে চলতে পারেন? ভবিষ্যতের কথা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের ক্ষেত্রে বিধানসভা নির্বাচন বা পলিসি তো বামেদের পলিসি বিভিন্ন সময় আলাদা আলাদা হয়ে যায় না। আর রাজ্যের ক্ষেত্রে আমরা তৃণমূল এবং বিজেপি উভয়ের কথাই বলেছিলাম। আর আজও পর্যন্ত দেখুন তৃণমূল তারা নির্বাচনে জেতার পরেও আমাদের বিভিন্ন কর্মীদের ঘর ছাড়া হতে হয়েছে। আমাদের নিজেদের কর্মী, মহিলা কর্মী কাকলি ক্ষেত্রপাল, তাকে শহীদ হতে হয়েছে। হাসানুজ্জামান আইএসএফ কর্মী, তাকে শহীদ হতে হয়েছে। এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এখনো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমাদের বামপন্থী কর্মীরা তাদেরকে মার খেতে হচ্ছে, তৃণমূলের দ্বারা কারুর ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এরকম নানান কিছু হচ্ছে। তাদের সঙ্গী কিভাবে তাদের সঙ্গী হতে পারবে, কোন তাদের পরিস্থিতি? ফলে একই সঙ্গে পরিস্থিতি, একটা লক্ষ্য এক থাকলেই সবসময় একই সাথে সকলের সঙ্গে হাঁটা যায় না। তো ফলে ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের নেতৃত্বও আছেন, তারা মিলে সর্বভারতীয় নেতৃত্ব তারা ঠিক করবেন। তবে এখনকার বর্তমান পরিস্থিতিতে এইটাই আমি বলতে পারি যে আমরা তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধেই আমাদের কথা বলি। আমি কোহিনুর বাবুর কাছে যাই, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন। কোহিনুর বাবু, এই যে অভিযোগগুলো বামেদের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে আসছে ত্রাণ নিয়ে, রাজনৈতিক হিংসা নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরকম একটা ঝকঝকে উপস্থিতি সাংবাদিক বৈঠকে, যাকে অনেকেই যারই উপস্থিতিকে একটা প্রতীকী উপস্থিতি মনে করছেন, আসলে প্রতীকটা হচ্ছে তারুণ্যের, প্রতীকটা হচ্ছে সংগঠনে খোলা হওয়ার, প্রতীকটা হচ্ছে সংগঠনে তরুণ রক্তের, সেই গোটা উপস্থিতিটা, এই গোটা প্রতীকটাই কি তাহলে কসমেটিক হয়ে দাঁড়াচ্ছে? আসলে প্রদীপের তলে অন্ধকার, যা বলছেন বাম বা বিজেপির তরফ থেকে যারা রয়েছেন তারা। আমি ছোট ছোট বুলেট পয়েন্টস অনেকগুলো আপনারা প্রশ্ন করছেন, বুলেট পয়েন্টস এক হচ্ছে বামপন্থীদের পশ্চিমবাংলার সংগঠন, আমার মনে হয় আমার পাড়া শীতলা পূজা কমিটি তার থেকে অনেক বেশি স্ট্রং। 2012 পর থেকে আজকে 2021 ভোটের নিরিখেও দেখুন, সংগঠনের নিরিখেও দেখুন, বিরোধী তিনটে দল কংগ্রেস, সিপিএম এবং তাদের জোট সঙ্গী প্লাস বিজেপি করলো যে ভোট শেয়ারটা দাঁড়ায়, তৃণমূল কংগ্রেসেরও কিন্তু সেই একই ভোট শেয়ার, মানে তিনটে বিরোধী দল আর এদিকে বিরোধী দলের সঙ্গে সরকারি দলের ভোট শেয়ারটা এক। দিলীপ বাবু ইনফ্যাক্ট আজকে বলেছেন 38% পেলে বাইরে অন্য রাজ্যে ভোটে তিনি সরকার করতে পারতেন, পশ্চিমবাংলায় এরকম বাজে হার হয়েছে, কারণ ম্যান্ডেটটা পজিটিভ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তিন,
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জেনারেল সেক্রেটারি হয়ে এসেছে। এই নির্বাচনটা তো আপনারা দেখেছেন, গোটাটা কভার করেছেন। ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য ছিল, ভাইপো 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 ভাইপো। নাও আজকে যদি নির্বাচন হারতো তৃণমূল, এটা তো আপনি আমি যে কেউ স্বীকার করতাম যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্বাচন হেরেছে। যদি নির্বাচন হারার ডিসক্রেডিটটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেত, তাহলে ওয়াই কান্ট হি টেক দ্য শেয়ার অফ দি ক্রেডিট? 4 নম্বর, আমরা দক্ষিণপন্থী দল, তৃণমূল কংগ্রেস দক্ষিণপন্থী দল, এই জায়গাটায় আমার আপত্তি আছে। দক্ষিণপন্থী বা বামপন্থী এই হঠাৎ করে দাগিয়ে দেওয়াটা এটা খুব জেনারেল স্টেটমেন্ট, স্পেসিফিক হচ্ছে না। যে এই দলটা একটা রিক্সাওয়ালার ছেলেকে 5 লাখ টাকা হাতে দিয়ে বড়লোকদের মতো চিকিৎসা করতে পাঠাচ্ছে, সেই দলটা কি করে আপনি দক্ষিণপন্থী বলতে পারেন, এটা তো আমি বুঝতে পারছি না। এই লজিক আমার কাছে খাচ্ছে। অতএব এই যে নতুন একটা মুখ, এবং বামপন্থীরা আজকে বলছে, আজকে বামপন্থীরা নতুন প্রার্থী দিয়েছে, তারা 4%, 5%, 3% ভোট পেয়েছে। তৃণমূল কংগ্রেস তো এই দেখুন, আমি আজকে বামেদের পক্ষ থেকে কোথায়, আজকে 34 বছরে বলুন না, এরকম একটা 32 বছর, 25 বছর, 26 বছর, 27 বছরের মুখপাত্র, এমন কোন মিটিং মিছিল দেখেছেন যেখানে মুখ্য বক্তা একটা 27 বছরের ছেলে, একটা 26 বছরের মেয়ে? কোনোদিন বামপন্থীদের থেকে হয়নি। বামপন্থীদের এই সাদা চুলওয়ালা লোকজন। তৃণমূল কংগ্রেস এই পথটা দেখিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই পথটা দেখিয়েছেন, যে এই যে বিশাল রকমের একটা ইয়াং ব্লাড ইনফ্লাক্স করেছেন রাজনীতির মধ্যে, এই ক্রেডিটটা আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে। বেশ, আমার ব্রহ্মাস্ত্রের সময় আছে, আমি ব্রহ্মাস্ত্র নিয়ে আলোচনা করবো। ব্রহ্মাস্ত্রের প্রশ্ন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দলকে সর্বভারতীয় উপস্থিতির জায়গা থেকে আরও বেশি শক্ত করবেন তারা। অন্যান্য রাজ্যে শুধু নির্বাচনে লড়তে যাবেন না, জিততে যাবেন। প্রশ্ন একটাই, দল প্রতিষ্ঠা হওয়ার পর, এতদিন ধরে রাজনৈতিক পরিসরে থাকার পর, নামে সর্বভারতীয়, নিশ্চিতভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, কাজে কি তৃণমূল কংগ্রেস আজও আঞ্চলিক দল নয়? পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেসের সেই নির্বাচনী সাফল্য কোথায়? আমি এই নিয়ে আলোচনায় আসবো, কিন্তু কোহিনুর বাবুর দেওয়া সূত্র অনুযায়ী আমি রূপাদেবীর কাছে যাবো। রূপা গাঙ্গুলি আমার সঙ্গে যোগ দিয়েছেন আলোচনাতে। রূপাদেবী, আপনার কাছে আমার প্রশ্ন, কোহিনুর বাবু যে কথাটা বলছিলেন, আমি তার থেকে আপনাকে প্রশ্নটা করছি। একটি দল তৃণমূল কংগ্রেস একদা আপনাদেরও জোটসঙ্গী ছিল কোনো সময়। খুব ইন্টারেস্টিংলি আমি বলেছিলাম বামেদের ভোটের পর সংগঠনও লক্ষ্য কিনা, অর্থাৎ বামেদের কায়দায় সংগঠন লক্ষ্য কিনা, সেটা নিয়ে কোহিনুরবাবুর আপত্তি আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে দক্ষিণপন্থী বলাতেও আপত্তি আছে। এটাই কি তৃণমূল কংগ্রেসকে মোকাবিলার ক্ষেত্রে আপনাদেরও একটা ভুলের জায়গা? আপনারা আদতে এমন একটি দলের মোকাবিলা করছেন যাদেরকে তথাকথিতভাবে দক্ষিণপন্থী বলা হলো, তাদের খুব আপত্তি আছে, তাদেরকে অ্যাটলিস্ট দক্ষিণপন্থী বলা নিয়ে, বামপন্থী যদি আপনি নাও বলেন। আমি না তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটাকে কোনো মানে দক্ষিণপন্থীরও একটা আদর্শ আছে, বামপন্থীরও একটা আদর্শ আছে, এর এত সম্মান দিতে পারবো না। দুটোরই একটা আদর্শ আছে, দক্ষিণপন্থীকে বামপন্থীকে, তাদের আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসকে এতটা সম্মান দিতে পারছি না, সরি। ব্যবহার দেখে অন্তত আমার 7 বছরের অভিজ্ঞতায় মনে হয় না যে এদের কোনো পন্থী বলেই নাম দেওয়া উচিত। মারদাঙ্গা পন্থী নামটা বোধহয় ভালো যায় আর কি। এবার দেখুন, এই নতুন করে ইমেজ বিল্ডিং হচ্ছে, খুব ভালো কথা। প্রত্যেক দলের, আমি আগেও বলেছিলাম যে প্রত্যেক দলের, প্রত্যেক মানুষের ইমেজ বিল্ডিং করা রাইট আছে, করা উচিত। কিন্তু ওই পরিবারের যারা আছেন তাদের ওই সোনার গয়না নাকি হিরে গয়না ফানা সব এসেছিল, সেগুলো কোথায় গেল তার হিসেবটা এবার নিশ্চয়ই আমাদের বের করা দরকার জনসাধারণের। এবং পরিবারের সকলের যে ন্যাশনালিটি, সেটা কোথাকার, বা তার বাবা, তাদের পরিবারের ফাইনাল ন্যাশনালিটি কি, কোন দেশের নাগরিক তারা, সেগুলো জানাটা খুব জরুরি। দেখুন, স্মার্ট, ভালোভাবে পোশাক পরিচ্ছন্ন পরা, সুন্দরভাবে জায়গা, ভালো পড়াশুনো করে আসা, সেটা এক জিনিস, সেটা একটা ইমেজ বিল্ডিং হয় বটে। একটা হাওয়াই চটি ইমেজ থেকে একটা অন্য ইমেজ বিল্ডিং এর চেষ্টা হচ্ছে, আই ফুললি এগ্রি, খুব চেষ্টা উচিত। কিন্তু সব জায়গায় যেটা জরুরি দরকার, সেটা হচ্ছে বিনয় মিশ্র টাইপের লোকেরা যেন পালিয়ে না যেতে পারে। সেইটা যেদিন এরা সরকারে থাকা অবস্থায় এবং মানুষের টাকা নষ্ট করা যাতে না হয়, সেটা যেদিন এরা দেখতে পারবে, সেদিন আমি এদের কোনো একটা রাজনৈতিক দলের মর্যাদা দেব। জিতে আসা কোনো রাজনৈতিক দলের এটা মর্যাদা হতে পারে না যে সারা দেশ জুড়ে যখন সমস্ত রাজ্যে ইলেকশন হয়, একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে শয়ে শয়ে লোক মারা যায়। আর পরিবারতন্ত্র নিয়ে চ্যালেঞ্জটা রূপা দেবী, যদি পরিবারতন্ত্র এত আপত্তি বিজেপির, তাহলে রাজ্যসভা লোকসভা নিরঙ্কুশ বিজেপি কেন একটা আইন আনছে না যে একটা পরিবার থেকে একজনই রাজনীতি করবেন?
পরিবারতন্ত্র নিয়ে যে আপত্তিটা বিজেপির আছে সেটা একটাই মেইন কারণ, সেটা হচ্ছে বিজেপি বিশ্বাস করে না পরিবারতন্ত্রকে। বিজেপি বিশ্বাস করে যে ক্রেডিবিলিটির জন্য সে মানুষটা এগিয়ে আসবে। তো আমরা কি মহাজন পরিবারের মেয়েকে দেখিনি যে সে বিজেপিতে ভালো করে কাজ করেছে? তো করছে, এখনো করছে। তো এমন নয় যে সেই বাবা মা যারা এস্টাবলিশড পলিটিশিয়ান এবং যারা ভালো কাজ করেছেন তাদের ছেলেমেয়েরা কেউ আসবে না, এমন কোনো মানে একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। বাট ছেলেমেয়েরা মানে আসবেই, যোগ্যতা থাক চাই না থাক, সেইটা নিয়ে ডেফিনেটলি বিজেপির একটা বিশাল বক্তব্য আছে। বেশ, আমি কোহিনুর বাবু হাত তুলছেন, কিন্তু আমি সুমনবাবুর কাছে একবারও জানি, আমাকে সুমনবাবুর কাছে যেতেই হবে। কোহিনুর বাবু আসবো তারপর আপনার কাছে নিশ্চিতভাবে। সুমনবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, পরিবারতন্ত্র নিয়ে যখন কথা এলো, পরিবারতন্ত্র বললেই বিজেপি তো বটে, এই রাজ্যের অন্যান্য কংগ্রেস বিরোধী দলগুলো বারবার কংগ্রেসের দিকে ঘুরিয়ে ফিরিয়ে আঙুল তোলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে চ্যালেঞ্জ, আপনারা কিভাবে দেখছেন? কারণ পরিবারতন্ত্রের অভিযোগের সব থেকে বেশি ভুক্তভোগী অল ইন্ডিয়া বেসিসে বোধহয় আপনারা। না, এখানে শ্রীমতী রূপা গাঙ্গুলি রয়েছেন এবং উনিও পরিবারতন্ত্র নিয়ে বললেন। আমি আপনাদের মাধ্যমে রূপা দেবীর কাছে প্রশ্ন করতে চাই, আমার কাছে লিস্টটা রয়েছে যে কতজন বিজেপির নেতা নেত্রীর ছেলে মেয়েরা আজকে সাংসদ এবং বিভিন্ন রাজ্যে বিধায়ক হয়ে বসে আছে। আমি কোহিনুরের মাধ্যমে তৃণমূল নেতৃত্বের কাছে প্রশ্ন করতে চাই, যদি ওনারা এই কথা তুলে থাকেন, যে আজকে ওয়ার্ড থেকে শুরু করে কলকাতা শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে একদম পঞ্চায়েত স্তর অবধি তৃণমূল কংগ্রেসের নেতাদের পরিবারের সদস্যরা কিভাবে বিভিন্ন জনপ্রতিনিধির আসন দখল করে বসে আছে। বিশেষ করে এই ব্যাপারে যেহেতু বিজেপি সরব, আমি বিজেপিকে দেখিয়ে দিতে চাইবো, আপনারা যেদিন বলবেন আই উইল পাবলিশ আ হোয়াইট পেপার, যে বিভিন্ন রাজ্যে তাদের নেতাদের ছেলে মেয়েদের মন্ত্রী বিধায়ক বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান কিভাবে তারা করেছে। এরপরে বিজেপি নেতৃত্বের পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসের দিকে আঙুল তোলার কোনো মরাল রাইট নেই। সেই জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুপক্ষই এই রোগে অসুস্থ হয়ে রয়েছে, তাদের কোনো অধিকার নেই। কোহিনুর বাবু হাত তুলছেন, কোহিনুর বাবু প্লিজ আঙুল তোলা। কোহিনুর বাবু প্লিজ। কংগ্রেস পরিবারতন্ত্র নিয়ে কথা বলছে, তার রিয়াকশনটা দিয়ে মানুষ, আমি শুধু রূপা দেবীর কাছে একটা থিওরিটিক্যাল উত্তর। দেখুন, আমরা প্রায় 50% ভোট পেয়েছি এবং 50% ভোট পেয়ে সরকারে আসার দল অন্য কোনো একটা দলের কাছ থেকে সার্টিফিকেট নেবে সেটা কোন দল, সেটা আমার মনে হয় প্রয়োজন পড়ে না। দুই, আমার যদি মনে হয় যে আপনি রাইটিস্ট এবং লেফট এবং রাইটের মধ্যে সেন্ট্রিস্ট কি, তাহলে আপনি জওহরলাল নেহরুর লেখা এবং জওহরলাল নেহরুর কাজটা পড়ুন এবং কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1935 এর ইতিহাসটা পড়ুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দক্ষিণ পন্থা এবং বাম পন্থার মধ্যে যে মধ্যপন্থাটা আছে, যে সেন্ট্রিস্ট পলিটিক্সটা আছে এবং যেটা পণ্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষে প্রথম রূপায়ণ করেছিলেন, সেইটা ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থার জন্য কতটা কাজের। আমরা সাভারকার পড়ে এসছেন, সাভারকার পড়লে এইসব জিনিস জানা যাবে না। জওহরলাল নেহরু পড়তে হবে, জওহরলাল নেহরুর কাজ পড়তে হবে, কৃপলানি পড়তে হবে, গান্ধীজি পড়তে হবে। বেশ, আমার একটা বিরতির সময়, তার আগে কোহিনুর বাবুর কথা সূত্রে আমি একবার কনিনিকা দেবীর কাছে যাবো। কনিনিকা দেবী, আমার প্রশ্ন, আমি নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস সম্পর্কে আপনাকে প্রশ্ন করছি না, কিন্তু আমার প্রশ্ন, যে লাইনের কথা কোহিনুর বাবুরা বলছেন, জওহরলাল নেহরুর কথা, সেন্ট্রিস্ট, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির কথা বলছেন, এই লাইনে আজকের বিশ্বে এদেশে বলবো না, কিন্তু অন্যান্য দেশে অনেক রাজনৈতিক দলই যারা চলে থাকে তাদেরকে নিও লেফট বলে অভিহিত করা হয়। কোথাও কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল বা নতুন নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যারা উঠে এসছেন, তারা আসলে নিও লেফট পলিসি দিয়েই আপনাদের এতদিনকার বাম রাজনীতির মোকাবিলা করতে চাইছেন পশ্চিমবঙ্গে? সে কারণেই এত রকমের সরকারি উন্নয়নমূলক প্রকল্পের একেবারে সক্ষমভাবে বিরোধিতা আপনারা করতে পারেননি, ভোট বাক্সে তার প্রতিফলন ঘটেনি, আপনারাও স্বীকার করেছেন। না, একটুও তা মনে হচ্ছে না।
একটুও তা মনে হচ্ছে না, কারণ বামপন্থী রাজনীতির মূল কথা তা হলো মানুষের জন্য, মানুষের কথা, মানুষের কথা। মাননীয় জ্যোতি বসু যা বলতেন, একটা বেসিক যে প্রশ্ন, কাজের লড়াই, রুটির লড়াই, রুজির লড়াই, সেই প্রশ্নগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র নিশ্চয়ই মানুষের জন্য কিছু করবার, কোনো প্রকল্প সুবিধা পৌঁছে দেওয়ার নিশ্চিত প্রয়োজন আছে, কিন্তু তার স্থায়ী প্রশ্নগুলোকে বাদ দিয়ে কখনো হতে পারে না। মানুষের কাছে প্রকল্পের সুফল পৌঁছানোর প্রয়োজন একই সাথে আছে, কিন্তু তার পাশাপাশি তার নিজেকে, আসলে তাকে নিজেকে সঠিকভাবে পায়ের তলার মাটির ওপরে তাকে দাঁড় করাতে হবে। দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন আমি কতকগুলো সিভিক বিষয় দিয়ে, কতকগুলো অস্থায়ী বিষয় দিয়ে চালিয়ে যাব, অথচ তাদের বেসিক যে জনজীবনের মান উন্নয়ন করবার চেষ্টা করব না। এটা কখনো বামপন্থী রাজনীতির কোনোভাবে কথা হতে পারে না। সেন্ট্রিস্ট রাজনীতিও যদি বলেন, তারও কথা হতে পারে না। যখন যেমন চাইবো তখন তেমন করব, এটা যদি কোনো রাজনীতির পন্থা হয় তাহলে ওটা হচ্ছে সেইটা পন্থা। এই পন্থা অনুযায়ী চললে এইভাবে করা যায়। নচেত যদি বামপন্থী রাজনীতি বলেন, ইভেন যদি জওহরলাল নেহরুর রাজনীতির কথাও বলেন, তা কখনো এটা নয় যে আসলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করব না। তাহলে আমাদের দেশের জাতীয়করণের প্রশ্ন হতো না, তাহলে আমাদের দেশে এই যে বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়নের প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রশ্ন, এইগুলো কিছু হতো না। ফলে এই প্রশ্নটাকেও যদি মাথায় রাখা যায়, বামপন্থী তো দূরের কথা, অনেক পরের কথা, তারও আগের যে মাঝখান, সেটাও কখনো আসার মতন জায়গায় তৃণমূল এখনো নেই, অবশ্যই করে। আর পরিবারতন্ত্রের যদি কথা বলেন, পরিবারতন্ত্র নিয়ে কোনো মানুষ একটা পরিবার থেকে একজন রাজনীতি করবে, আমরা এসব কথা মনে করি না। আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, বিরতিতে যেতে হবে। আমি থামাচ্ছি, আমি আবার নিশ্চিতভাবে ফিরে আসবো বিরতির পর। আমি সমস্ত অতিথিদেরকে অনুরোধ করছি বিরতির পরে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক শুরু করেছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক, তার পরিপ্রেক্ষিত এবং তার ফল আউট নিয়ে আমরা কথা বলছি, বিতর্ক করছি। কিন্তু এর সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কিছু খবর ঘটে গিয়েছে বা ঘটে চলেছে এই মুহূর্তে। তেমন খবরগুলোর একেবারে হাতে গরম ব্রেকিং নিউজ বলতে যা বোঝেন আপনারা, সেটা থাকবে অনির্বাণের অগ্নিবাণ একটা বিরতির পর ফিরে এসে, এবং তা নিয়ে আমার অতিথিদের সঙ্গে কথাও বলবো। অর্থাৎ বিতর্ক থাকবে, খবর থাকবে, ব্রেকিং নিউজ থাকবে। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে, আর বিরতিতে যাওয়ার আগে এই মুহূর্তের সেরা খবরগুলো 1 মিনিটে আপনাদের জন্য। চলতি বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল, করোনা আবহের জেরে এই সিদ্ধান্ত কিভাবে মূল্যায়ন জানানো হবে 7 দিনে, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। নানান রকম বিষয়। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব ফিরহাদ হাকিম। রাজ্যের পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ, বৈদ্যুতিন অটো ও ফেরি চলাচলে জোর দেওয়া হবে, শুক্রবার পরিবহন ভবনে জানান পরিবহন মন্ত্রী। সাধারণ সম্পাদক হওয়ার পর প্রথম বৈঠকে অভিষেক, দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে যুবরাজ। এক পরিবারে একজনই রাজনীতি করবেন, এই মর্মে সংসদে বিল আনুক বিজেপি। রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সওয়াল অভিষেকের। শহর জুড়ে প্রতারণার জাল, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সক্রিয় জালিয়াতি চক্র, চাকরির টোপ, বেশি উপার্জনের লোভ দেখিয়ে টাকা হাতাচ্ছে প্রতারকরা। জালিয়াত চক্রের পর্দাফাঁস রিপাবলিক বাংলায়। রাজ্য সভাপতির দলীয় বৈঠককে ঘিরে ফের বিশৃঙ্খলার অভিযোগ, আসানসোলে বিজেপির জেলা পার্টি অফিসে তুলকালাম। সোমবার বেশ কিছু কর্মী সমর্থকদের রাজ্য সভাপতির বৈঠকে ঢুকতে না পেরে ক্ষোভে ফেটে পড়ার অভিযোগ। মিটিং হলের বাইরে তর্ক বিতর্ক বেঁধে যায় দলীয় নেতৃত্বের মধ্যে। আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরগুলোর কথা আপনাদেরকে বলেছিলাম, যে আমরা শুধুমাত্র বিতর্ক করছি না, ব্রেকিং নিউজ আপনারা একই সঙ্গে পাবেন এখন থেকে অনির্বাণের অগ্নিবাণ। আর এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং বোধহয় গোটা দেশের মানুষের কাছে সবথেকে বড় যে খবরটা, তা হলো বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ার বা বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় সরকার যে ঘোষণা করেছেন কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছেন আমারই সহকর্মী ইনপুট এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। আমি ময়ূকের কাছে চলে যাব সরাসরি। ময়ূক, জানতে চাইবো তোমার কাছ থেকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণা, লাগাতার দাবি উঠছিল বিরোধী পক্ষের কাছ থেকে বা বিরোধী দল শাসিত রাজ্যগুলি থেকে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ভ্যাকসিন ফর অল এবং
ভ্যাকসিন ফ্রিতে দেওয়ার জন্য বারবার প্রকাশ্যে দাবি জানিয়েছেন কেন্দ্রের কাছে। আজকে কি তারই জবাব দিলেন মোদী? দেখো, প্রথমেই অনির্বাণ, তুমি যখন শোটা চালু রেখেছিলে তখন অমিত মালব্য একটি টুইট করেন এবং সেই টুইটে স্পষ্টভাবে অমিত মালব্য বলেন যে প্রধানমন্ত্রী নাকি খুব মৃদু স্বরে ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনা করেছেন সেই সমস্ত মুখ্যমন্ত্রীকে যারা অবিজেপি রাজ্য থেকে উঠে এসেছেন, অবিজেপি রাজ্যের যেসব মুখ্যমন্ত্রী, তার মধ্যে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। এবং তুমি জানো যে বামপন্থীরা একটা সময় যেভাবে নরেন্দ্র মোদীকে সমালোচনা করেছিলেন এবং পরবর্তীকালে মাস ভ্যাকসিন ফর অল অর্থাৎ গণটিকাকরণের যে ব্যবস্থাটা সেইটা চালুর কথা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই লাইনে সেই পথে হেঁটেছিলেন এবং তারই জবাব, একদম ঠিক বলেছো তুমি, তারই জবাব অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমালোচনার জবাব নরেন্দ্র মোদী দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু তার সাথে সাথে সূক্ষ্মভাবে একটি সমালোচনা থেকেই যায়, তা হলো যে রাজ্যগুলি কি তাহলে নিজের দায়িত্ব পালন করছে না? তুমি দেখবে যে হর্ষবর্ধন, স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, তিনি কিন্তু প্রথম থেকে বলেছেন যে আমাদের দেশে টিকা ভ্যাকসিনের অভাব নেই, প্রত্যেকটি রাজ্যকে ভ্যাকসিন দেওয়া হবে। আমরা ভারত প্রথম থেকেই ভ্যাকসিন বিদেশে অন্যান্য দেশে দিয়েছে, কূটনৈতিক কারণে বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য দিয়েছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীরা বলেছিল যে যখন নিজের ঘরেই টিকা নেই তাহলে কি দরকার ছিল পাশের বাড়িতে টিকা দেওয়ার। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্যরা এই বার্তাটি পৌঁছে দিয়েছিলেন যে আমরা কূটনীতি বজায় রাখার জন্য, কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য এই জিনিসটি করছি। এবং তার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন কিন্তু বলেছিলেন যে কোনো রাজ্য টিকা ছাড়া চলবে না, প্রত্যেকটি রাজ্যকে টিকা দেওয়া হবে, সমন্বয় রক্ষা করা হবে। সুতরাং তারপরেও কেন রাজ্যগুলি ইন্ডিভিজুয়ালি আলাদা ভাবে নিজেদের টিকাকরণ চালু করতে পারলো না? আমরা দেখলাম শিরোনামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বণিক সভাকে আবেদন জানিয়েছিলেন যে বণিক সভায় এগিয়ে আসুক, টিকাকরণ শুরু করা যাবে প্রত্যেকের জন্য, রাজ্য টিকাকরণের ব্যবস্থা করবে। আমরা দেখলাম আজ ফিরহাদ হাকিম ময়ূক, আমি এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে নির্বাচনের ফল ঘোষণার ঠিক পরের দিন 3 তারিখ 3রা মে প্রকাশ্যে যে দাবি জানিয়েছিলেন সেই দাবি থেকে আরেকবার নজর রাখবো। 30,000 কোটি টাকা ইজ নো ম্যাটার টু সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা ফ্রি ভ্যাকসিন আমার দেশের 140 কোটি লোককে দেওয়া উচিত। I feel that this is a very wise decision. We are requesting the government that please sanction 30,000 crores money for the universal vaccine for all. আমি কোহিনুর মজুমদার রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমার সঙ্গে। আমি কোহিনুর বাবু আপনার কাছে জিজ্ঞাসা করব, যে দাবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বা বিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের, আমরা দেখেছি, আমরা পিনারাই বিজয়নকে দেখেছি, তিনি সংঘবদ্ধ করতে চাইছেন 11টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি জানিয়েছেন। আজকে কেন্দ্র ঘোষণা করে দিল, নরেন্দ্র মোদী ঘোষণা করে দিলেন সবার জন্য ভ্যাকসিন, ফ্রিতে ভ্যাকসিন। এরপরে কি রাজ্যগুলোর জন্য গোটা বিষয়টা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেল? আমার প্রশ্ন, আমি একটাই কারণে বলছি, আঙুল তোলার জন্য কিন্তু আর কেউ রইল না। এবার কিন্তু মানুষ বলবেন কেন্দ্র ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিন কোথায়? দেখুন, ভ্যাকসিন তো ঠিক মতো যখনটা আসছেই না। আজকে প্রথমবার বললো যে 45 বছরের পর দেবে, তারপর বললো 18 থেকে 45 দেবে, তারপর আবার বলে বন্ধ করে দিল দেবে না। তো কেন্দ্রীয় সরকার একবার এক রকম করে বলে। এবার তারা বলেছে যে সবাইকে ভ্যাকসিন দেবে, ইউনিভার্সাল ভ্যাকসিন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকে এটা বলেছিলেন, 24শে ফেব্রুয়ারি চিঠিও লিখেছিলেন। আমার মনে হয় যদি কেন্দ্র এটা কিপ আপ করতে পারে, কারণ কি মাঝে মাঝে এটা চেঞ্জ হয়, নোটবন্দির সময় থেকে আমরা দেখছি একবার এটা বলছে একবার এটা বলছে, যদি এটা হয় এটা খুব ভালোই হবে, নিশ্চিত সবার পক্ষে এটা আমরা ওয়েলকাম করছি। হলে পরে অবশ্যই ভালো হবে। আমি বিজেপির তরফ থেকে প্রণয় রায় রয়েছেন, প্রণয় বাবুর একটা প্রতিক্রিয়া নিয়ে নেব। সংক্ষেপে প্রণয় বাবু, প্রধানমন্ত্রীর এই ঘোষণা আপাতত বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের মুখ বন্ধ করবে। দেখুন, কেন্দ্রীয় সরকারের যে ওয়েবসাইট আছে সেখানে প্রত্যেক দিন প্রত্যেকটা স্টেটের স্ট্যাটাস দেওয়া থাকে যে কোন রাজ্যে কত ভ্যাকসিন হয়েছে, কত মজুদ আছে। আমাদের রাজ্যে দেখা যাচ্ছে এভারেজে 8 থেকে 8.5 লক্ষ ভ্যাকসিন মজুদ থাকে। তারপরেও বাস্তবতা এটাই যে ভ্যাকসিন নিয়ে চরম স্বজন পোষণ চলছে, ভ্যাকসিন নিয়ে কালোবাজারি চলছে, ভ্যাকসিন পাচ্ছে না, লাইনে দাঁড়িয়ে থেকে মানুষ চলে যাচ্ছে, লাইন বিক্রি হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে যখন কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল 45 বছর ঊর্ধ্বে সবাইকে বিনা পয়সায় দেবে, তখন মমতা ব্যানার্জি ভোটের আগে
জনসভায় বললেন যে আপনারা আমাদেরকে বিক্রি করুন, আমরা পয়সা দিয়ে কিনে নেব, আমরা সবাইকে বিনা পয়সায় দেব। সেই মমতা ব্যানার্জি রেজাল্ট বেরোনোর পর তিনি বলছেন কেন্দ্র ভ্যাকসিন দিচ্ছে না, কেন্দ্র ভ্যাকসিন দেওয়া উচিত। অর্থাৎ তিনি সেদিন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা কিনে নেব, তার জন্য চিঠিও দিয়েছিলেন, সেটা অন্তঃসার শূন্য ছিল। আসলে তিনি অপারগ। তিনি অন্তত মানুষের কাছে বলুন তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার ক্ষমতা নেই কিনে দেবে। আমি স্বাগত জানাবো আজকে প্রধানমন্ত্রী যেভাবে ঘোষণা করেছেন, এরপরে নিশ্চয়ই কালোবাজারি বন্ধ হবে, স্বজন পোষণ বন্ধ হবে এবং অতি দ্রুত সকলে ভ্যাকসিন পাবেন, এটা আমি আশা রাখি। আপাতত ফ্রি ভ্যাকসিন নিয়েও কিন্তু রাজনৈতিক তরজা সম্পূর্ণ মিটছে না, সে তার অন্তত ইঙ্গিত কিছুটা পেলাম একদিকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে বিজেপির তরফ থেকে দেওয়া প্রতিক্রিয়াতে। এবার যে খবরে চোখ রাখবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। এ রাজ্যে নির্বাচনী বিপর্যয়ের পর থেকে বামেদের এবারের নির্বাচনী বিপর্যয়ের পর থেকে বারবার প্রশ্ন উঠেছে বাম শিবিরে, বিশেষ করে সিপিআইএম এর লিবারেশনের মতো দলগুলি, বামেদের থেকে বেরিয়ে যাওয়া, সিপিএম এর থেকে বিচ্ছিন্ন হওয়া, যারা গত কয়েক বছরে সিপিএম এর শুদ্ধিকরণের দাবি তুলেছেন, তাদের তরফ থেকে বারবার এই প্রশ্নগুলি উঠেছে এবং অনেকটা সেই প্রশ্নের উত্তর দেওয়ার দিকে হেঁটেই যেন সিপিএম এর তরফ থেকে এবার তাদের কোট আনকোট মূল তত্ত্ব খারিজের দিকে হাঁটতে চলেছে দল। এমন একটা খবর আমরা পাচ্ছি। খবর আমরা আরও বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। আমাদের প্রতিনিধি বিট্টু আর কিছুক্ষণের মধ্যে সে খবর আপনাদের কাছে ব্রেক করবে। আমি ততক্ষণ অন্য খবরে আসছি। বিট্টুকে যেই মুহূর্তে আমরা পেয়ে যাব, বিট্টু রেডি হয়ে গেছে আমাদের সঙ্গে, বিট্টুকে পেয়ে গেছি আমরা। বিট্টু, তোমার কাছ থেকে জানতে চাইবো এই খবর সম্পর্কে। শেষমেশ তাহলে বিজেমিল তত্ত্ব খারিজের পথে সিপিএম? একদমই তাই। যেটা 2016 সাল থেকে সিপিএম এর তরফে অভিযোগ করা হচ্ছিল বিজেপি এবং তৃণমূল একই সংখ্যার, একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, সেই তথ্য কার্যত খারিজ করতে চলেছে 2021 ভরাডুবির পর। আমরা যেটা জানি যে তৃণমূল এবং বিজেপির যে শত্রুতা এতদিন ধরে লক্ষ্য করা গিয়েছে, তার 2021 বিধানসভায় একদম দ্বিমুখী লড়াই কার্যত প্রমাণিত। এই অবস্থায় দাঁড়িয়ে সিপিএম নিজের ভুল বুঝতে পেরেছে এবং সেই ভুল আর যদি গ্রাউন্ড লেভেল, মানে যেটা একদম নিচুস্তলায়, সেই নিচুস্তলায় যাতে না হয় তার জন্য এখন থেকে প্রচেষ্টা শুরু করে দিয়েছে আলিমুদ্দিনের তরফে। আমরা যে খবর পাচ্ছি যে আগামী বুধবার আলিমুদ্দিনের রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠক আছে এবং সেইখানে মূলত এই বিষয় নিয়ে চর্চা হবে। তার আগে এই বিষয় নিয়ে পার্টির তরফে একটা আংশিক আলোচনা হয়েছে এবং সেই আলোচনার মূল বিষয়বস্তুটা হলো যে তারা চাইছে বিজেপি এবং তৃণমূলকে একই সূত্রে আর বাঁধা যাবে না, দুই শক্তি আলাদা এবং এই দুই শক্তিকে পৃথকভাবে লড়াই করে তাদেরকে পরাজয় করতে হবে। এই হচ্ছে সিপিএম এর আপাতত স্ট্যান্ড পয়েন্ট। এই মর্মে আগামী দিনে বামফ্রন্টের যে সমস্ত শরিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে বৈঠক হবে এবং সামগ্রিক দিক থেকে যেটা বোঝা যাচ্ছে আপাতত এটা ফাইনাল হলো যে বিজেমূল যে তত্ত্ব এতদিন ধরে সিপিএম খাড়া করে আসছিল সেই তত্ত্ব কার্যত খারিজ করলো। আমি কনিনিকা দির কাছে যাবো। কনিনিকা দেবী আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম এর তরফ থেকে। আমি কনিনিকা দেবী, নিশ্চিতভাবে দলের এখনো পর্যন্ত ঘোষিত সিদ্ধান্ত নয়, আমি জানি কমিউনিস্ট পার্টির ভিতরকার নিয়ম কানুন ইত্যাদি, কিন্তু আমার শুধু একটাই প্রশ্ন আপনার কাছে, যদি শেষমেশ বিজেমূল তত্ত্ব খারিজ হয়, দলের একজন কর্মী হিসেবে আপনি তাতে খুশি হবেন কি হবেন না? আচ্ছা দেখুন, আমরা না মানে এটা বলবার সময় কোনো একটা রাজনৈতিক কথায় যখন বক্তৃতা দেয়, মানুষ বক্তব্য রাখে, তখন এরকম বলে যে, কারণ আমরা কি বলেছি, আমরা কিন্তু কখনোই বিজেপিও যা তৃণমূলও তা, আমরা কিন্তু এই কথাটা কখনো বলিনি। আমরা বলেছি পরস্পরের মধ্যে সেটিং আছে, আমরা বলেছি যে পরস্পর যে ধরনের কাজ করছেন তাতে আসলে একই রকম, এই রকম বিভিন্ন কিছু আমরা বলেছি নিশ্চিত করে। হ্যাঁ, বলবার সময় নিশ্চিত নির্বাচনী বক্তব্য রাখার সময় বিজেমূল একসঙ্গে, বিজেপি তৃণমূল একসাথে হয়েই তারা লড়ছেন, বিজেমূল আমরা নিশ্চিত এরকম বলেছি। কিন্তু আমাদের পার্টি কর্মসূচিতেও একথা নির্দিষ্ট করে বলা রয়েছে যে বিজেপি যেরকম দল, একটি ডিফারেন্ট দল, তার মতন অন্য কোনো দল নয়। এই কথা কিন্তু আমাদের নিজেদের পার্টি কর্মসূচিতেও বলা রয়েছে। আর আমরা কিন্তু যখন লড়াই করছি তখন কিন্তু আমরা এভাবেই লড়ছি, তৃণমূলের সঙ্গে আলাদা, বিজেপির সঙ্গে আলাদা, তৃণমূল এবং বিজেপি আলাদা আলাদাভাবেই উভয়ের কথা নিয়ে আমরা বলেছি। ফলে স্বাভাবিকভাবে কোনো একটি কথা বলবার ক্ষেত্রে, ডেলিভারি করার ক্ষেত্রে যদি পার্টির মধ্যে কোনো একটি অসুবিধে থাকে, কোনো একটি কথা মনে হয় যে না এইভাবে ডেলিভারি করাটা ঠিক হবে না, তা যদি নেতৃত্ব ঠিক করে যে এইভাবে ডেলিভারি করাটা ঠিক হবে না, তাহলে সেটা সেইভাবেই করব। তাতে আলাদা করে আমাদের খুশি অখুশির প্রশ্ন নেই, কারণ আমরা নিজেরা নিশ্চিত করে মনে করি তৃণমূল একটি রাজনৈতিক দল আলাদা, বিজেপি আরেকটি রাজনৈতিক দল আলাদা, এবং তৃণমূল আর বিজেপির মধ্যে একই মিল, আমরা এটা বলি, আমরা একই রকম মনে করি না, আমরা মনে করতাম সেটিং আছে, আর সেটাকেই ডেলিভারি করতে গিয়ে আমরা এভাবে বলতাম। এখন সেটা যদি না বলা হয়, সেই নেতৃত্ব যদি সেই
সিদ্ধান্ত নেয়, ওকে আমরা এটাই বলবো, কিন্তু দুটো আমাকে- আলাদা আলাদা দল, এটা আমরা সবসময় মনে আমি করি। 30 সেকেন্ড দুটো করে দলের আমি 30 সেকেন্ড করে কার্যপদ্ধতি, সুমন রায় আমি 30 সেকেন্ড করে অনেক সুমন রায় চৌধুরী সেটা এবং আমরা কোহিনুর বাবুর প্রতিক্রিয়া নেব। প্রথমে সুমন রায় চৌধুরী। সুমন বাবু, 2024-এর দিকে তাকিয়ে যদি বামেদের এই মূল্যায়নে কোনো পরিবর্তন আসে, অর্থাৎ বিজে মূল নয়, বিজেপি আলাদা তৃণমূল আলাদা, কনিনিকাদি যেভাবে বলছেন যে আমরা কখনোই আসলে ওইভাবে একসঙ্গে বলিনি, কিন্তু বিজেপি বিরোধিতার ক্ষেত্রে পুরনো সঙ্গী ডিএমকে, পুরনো সঙ্গী নীতিশ কুমার, দুর্নীতির প্রশ্নে লালু প্রসাদ যাদবের দলকে যেভাবে বামেরা ট্রিট করেছেন, তৃণমূলের ক্ষেত্রে সেভাবে করেননি, এই অভিযোগ বহুদিনের। যদি সেই মূল্যায়নে পরিবর্তন আসে, 2024 নতুন পথ, নতুন ফ্রন্ট দেখতে পারে রাজ্য। 30 সেকেন্ডের মধ্যে প্লিজ প্রতিক্রিয়া দেবেন। দেখুন দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস সবসময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিনাশকারী অর্থনীতির বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে। তা সেই জন্য ভারতের জাতীয় কংগ্রেসের লড়াই এবং তাদের শত্রুতা প্রথমেই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আজীবন থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আর বিজেমূল তত্ত্ব সেটা নিয়ে আলোচনা না করেও আমি আরেকটা প্রশ্ন আপনাদের করছি। আমি কনিনিকাদি যেটা বললো সেটাকেই রেফার করে বলছি। এই যে সেটিং তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সময় শেষ, 30 সেকেন্ড যেহেতু শেষ, আমি সুমন বাবু থামাতে বাধ্য হচ্ছি। বাকি 30 সেকেন্ডে কোহিনুর বাবুর প্রতিক্রিয়া নেব। কোহিনুর বাবু, কি মনে হয় তৃণমূল কংগ্রেসের মূল্যায়নের ক্ষেত্রে বামেদের মূল্যায়নের পরিবর্তন হচ্ছে না শুধু ভাষার পরিবর্তন হচ্ছে? দেখুন, বামেরা বলেছিল আজকে কনিনিকাদি একটু পুরো মানে উল্টো পাল্টা উত্তর দিলেন, পুরো পরিবর্তিত উত্তর দিলেন। ওরা বলেছিল লার্জার এভিল, লেসার এভিল, এইসব গল্প দিয়েছিল। আজকে যে বামপন্থীদের এই কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, এটার কারণটা কি? কারণটা হচ্ছে তারা প্র্যাকটিক্যালি আইডিওলজিক্যালি ব্যাংকরাপ্ট, তারা দেউলিয়া হয়ে গেছে নীতিগতভাবে, তাদের কোনো নীতি নেই। আজকে যারা সাম্প্রদায়িকতার বিরোধিতা করছিল তারা অ্যাডজাস্ট করেছে বিজেপিকে, তৃণমূলকে হারাতে। আর যারা সাম্প্রদায়িকতার বিরোধিতা করেছিল, যারা বলেছিল সাম্প্রদায়িক দলের মাথা ভেঙে দেবে, যারা আব্বাসের সঙ্গে আমার সময় যেহেতু শেষ, আমার ধারণা মূল কথাটি কোহিনুর বাবু বলে দিতে পেরেছেন। আমার একটা কোহিনুর বাবুর মূল কথা আমার ধারণা বলা সম্পূর্ণ হয়েছে। আমার একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসবো আরো ব্রেকিং নিউজ নিয়ে। এ রাজ্যের পরিবহন পরিকাঠামোয় একটি বড়সড় পরিবর্তনের ইঙ্গিত, নীতিগত পরিবর্তনের ইঙ্গিত, যা আপনার আমার, আমাদের সকলের, আমাদের সহনাগরিকদের রাস্তাঘাটে পথ চলা, বাসে চড়া, গাড়িতে চড়া আমূল বদলে দিতে পারে আগামী দিনে। কি সেই খবর জানাচ্ছে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকুন অনির্বাণের অগ্নিবাণের রিপাবলিক বাংলায়। ঠিক যে কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, রাজ্যের পরিবহন পরিকাঠামো একটা বড় সড় পরিবর্তনের ইঙ্গিত আমরা পাচ্ছি। কি ধরনের পরিবর্তন, কোথায় আসছে সেই পরিবর্তন, এবং ঠিক কোন পরিপ্রেক্ষিতে আসছে সেই পরিবর্তন, সরাসরি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস। শিবাশিস, তোমার কাছ থেকে জানতে চাই। অনির্বাণ, জলপথে এবং স্থলপথে যে পরিবহন, সেই পরিবহন কিন্তু আগামী 2 থেকে 4 বছরের মধ্যে আমূল পরিবর্তনের সাক্ষী হতে চলেছে। এবং আজকেই কিন্তু পরিবহন মন্ত্রী তিনি পরিবহন বহনে জানিয়ে দিয়েছেন যে দূষণ নিয়ন্ত্রণের জন্য তারা কার্যত বৈদ্যুতিন যানবাহনে জোর দেবেন। এবং এতকাল আমরা দেখেছিলাম যে বৈদ্যুতিন যানবাহন বলতে বারবার ই বাসের দিকে নজর দিত পরিবহন দপ্তর। এবার কিন্তু বৈদ্যুতিন ফেরি এবং বৈদ্যুতিন অটোয় জোর দিতে চাইছে পরিবহন দপ্তর। এবং সরকারি যে বাসগুলি রয়েছে সবকটিকেই বৈদ্যুতিন করার লক্ষ্য নিয়েছে পরিবহন দপ্তর। 5ই জুন পরিবেশ দিবসের পর পরিবহন দপ্তরে এই ঘোষণা কিন্তু দূষণ নিয়ন্ত্রণে যেমন একদিকে কাজে লাগবে, তেমনি বিভিন্ন শহর ও মফস্বলে অটো এবং ফেরি যদি বৈদ্যুতিন করা হয়, তাহলে কিন্তু পরিবহনের যে ছবিটা আমরা এতকাল দেখেছি তা আমূল পরিবর্তন হতে চলেছে। পাশাপাশি জলপথ পরিবহনে বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি করে রাজ্য সরকারের পরিবহন দপ্তর তারা কিন্তু আমূল পরিবর্তন করতে চলেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পরিবহন দপ্তরের যে ময়দান টেন্টে, সেখানেই কিন্তু পরিবহন মন্ত্রী বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে এখন বৈঠক করছেন এবং পরিকল্পনা করে একটি পরীক্ষামূলক প্রকল্প নেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন এই যে ইন্টারস্টেট যে ওয়াটারওয়েজ, সেই জলপথে আমূল পরিবর্তন আনতে তারা কিন্তু একটা পরীক্ষামূলক প্রকল্পে যাচ্ছেন। অনির্বাণ। শিবাশিস, আমি আপাতত তোমাকে ধন্যবাদ। আমি সরাসরি চলে যাব এই মুহূর্তে কোহিনুর বাবুর কাছে। কোহিনুর বাবু,
আজকে এই পরিবর্তনের ঘোষণা যখন আমরা শুনছি, আমি একটু জাস্ট এই রাজনৈতিক দিকটার দিকে নজর রাখছি। আমরা জানি যে কোনো পরিকাঠামোগত উন্নয়নে বা পরিবর্তনে সময় লাগে, আর এই মাঝের সময়টায় কি আপনাদের বন্দুক তাক করা থাকবে শুধুমাত্র কেন্দ্র সরকারের দিকে? কারণ আজকেই আমরা ঠিক এই প্রসঙ্গেই যখন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রশ্ন করেছিলেন, তখন তিনি বলেছিলেন, তিনি শুরুই করেছিলেন ডিজেল এবং পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে তোপ দেখে। অর্থাৎ যতদিন না এই বৈদ্যুতিন নির্ভর করা যাচ্ছে চলাচলকে, যতদিন না পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে সংযোগবিহীন করা যাচ্ছে, ততদিন যাতে এই বাড়তি খরচ, পরিবহনের ব্যয় বৃদ্ধি, সার্বিক মূল্য বৃদ্ধির দায়টা কেন্দ্রীয় সরকারের কাঁধে রাখা যায়, সেই রাজনীতিটা অন্তত থাকবে, তাই তো? মূল্যবৃদ্ধি বা পেট্রোল ডিজেল এটা একটা মাদার আইটেম। পেট্রোল ডিজেল স্পেশালি ডিজেলের দাম বাড়লে তো মূল্যবৃদ্ধির দাম বাস ভাড়া বাড়ে, এটা তো জানার জন্য আর নতুন করে কোনো বিশেষ পড়াশোনা করতে হয় না। এই পেট্রোল ডিজেলের দাম আপনি নিজেই ভাবুন, যে কেউ বলতে পারবেন যেটা অনিয়ন্ত্রিত, এটা কংগ্রেসের আমল থেকে অনিয়ন্ত্রিত করা হয়েছে, এবং তারপর এটা বাড়তে বাড়তে একটা একদম আউট অফ কন্ট্রোলের জায়গায় চলে গেছে। সাধারণ মানুষের কাছে যে কোনো দিন পেট্রোল 100 টাকা হয়ে যাবে। এই জায়গাটা তো পরিবহন দপ্তরের একটা প্রবলেম, কিন্তু পরিবহন দপ্তর দুটো জিনিসের ক্ষেত্রে, একটা হচ্ছে পেট্রোলটাকে প্রাইস দামটাকে নিয়ন্ত্রণ করা, আর দুই হচ্ছে ডিজেলের গাড়িতে যতটা পলিউশন হয়, দূষণ হয়, সেটা বৈদ্যুতিক মাধ্যমে যদি চলে সেটা দূষণটা অনেক কম হয়। নিশ্চিতভাবে উদ্যোগ সাধু, নিশ্চিতভাবে উদ্দেশ্য সাধু, কিন্তু মাঝে রাজনীতির খোঁচাটুকু থেকে যাচ্ছে নিশ্চিতভাবে। তাতে সাধারণ মানুষের কিছু এসে জানা, তারা শুধু চান তাদের যাতায়াতের পথে আরো উন্নয়ন এবং ভাড়াটা কম থাকুক, আয়ত্তের মধ্যে থাকুক। আমি এর পরের ব্রেকিংটা নিয়ে আসবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হলো আজকে, কিন্তু সেই পরীক্ষা বাতিলের মধ্যেও, পরীক্ষা বাতিলের ঘোষণার মধ্যেও মুখ্যমন্ত্রী কিন্তু কেন্দ্রকে জুড়ে রাখলেন সিবিএসই, আইসিএসই এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের ধরনটা একই হোক, যাতে রাজ্যের ছাত্রছাত্রীদের অসম প্রতিযোগিতার সামনে পড়তে না হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, ভাস্করের সঙ্গে যোগাযোগের সম্ভবত কোনো সমস্যা হচ্ছে আমাদের। আমি সরাসরি চলে যাব রূপা দেবীর কাছে। রূপা দেবী, দেখো যে কথা, অর্থাৎ যে, হ্যাঁ ভাস্কর প্লিজ কন্টিনিউ কর। একেবারে অনির্বাণ, দেখো যে বিষয়টা বলছিলাম, রিপাবলিক বাংলা সবার প্রথম ক্যাম্পেইন শুরু করেছিল যে এই রাজ্যের পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কি, অর্থাৎ বোর্ড এক্সামের ভবিষ্যৎ কি, সেই ভবিষ্যৎ জানানো হোক খুব দ্রুততার সঙ্গে। যদি পরীক্ষা হয় বা যদি পরীক্ষা না হয় তাহলে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা খুব দ্রুততার সঙ্গে জানানো হোক। এবং রিপাবলিক বাংলার ক্যাম্পেইনের পর কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করা হচ্ছে। একেবারেই ভাস্কর, আমি রূপা দেবীর কাছে চলে যাবো। রূপা দেবী, আপনার কাছ থেকে আমি প্রতিক্রিয়া চাইবো এই দুটি ঘোষণার সম্পর্কেই। কেন্দ্রীয় সরকারকে জুড়ে রাখা রাজ্য সরকারের, একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে পরিবহন মন্ত্রী, প্রতিক্রিয়া। দেখুন, আমি এটা নিয়ে শুধু এটুকুই বলবো যে গত বছরের আগের বছরেই এই ইলেকট্রিক ভেহিকলস নিয়ে খুব সুন্দর আইনও হয়েছে এবং তার সঙ্গে প্রচুর প্রমোশনাল ব্যবস্থা করা হয়েছে, অনেক ছাড় দেওয়া হচ্ছে। ফলে ভালো যে অ্যাটলিস্ট এনভায়রনমেন্ট নিয়ে এটা ভেবেছেন। এখন একটা তো চাপানো তো চলবেই, কেন্দ্র সরকারের সুবিধা নেওয়া ছাড়া আর বিশেষ কিছু উপায় তো রাজ্য সরকারের কাছে নেই। তো আপনাকে আরেকদিন না হয় আপনার মাধ্যমে অন্য মানুষদের জানাবো যে কেন্দ্র সরকারের আর কি সুবিধে সরকার থাকুক চাই না থাকুক এই মানুষের জন্য, এই নানান রাজ্যে যেখানে বিরোধী আছে সেখানেও, যেখানে বিজেপির রাজ্য সেখানেও একইভাবে কত মানুষের উপকার কেন্দ্র সরকার করে চলেছে। আমি না হয় আরেকদিন সেটা নিয়ে নিশ্চিতভাবে তা নিয়ে আমাদের আলাদা বিতর্কের অবকাশ থাকলো। রূপা দেবী, আপাতত রূপা গঙ্গোপাধ্যায় এবং কোহিনুর মজুমদার দুজনকেই ধন্যবাদ। আর সঙ্গে আগে যারা ছিলেন কনিনিকা বসু এবং সুমন রায়চৌধুরী এবং প্রণয় রায়, তিনজনকে ধন্যবাদ। আপাতত আজকে অনির্বাণের অনির্বাণ এখানেই শেষ করছে। এরপরে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সরাসরি থাকছে আপনাদের সঙ্গে সোজাসুজি স্বর্ণালী।